বাচ্চাদের টডলার ফেজটা ভারী অদ্ভুত। কখন যে ওরা কীভাবে রিয়্যাক্ট করবে ওরা নিজেরাই বোঝে না। হাত ধরবে না, কান্নাকাটি করবে, কান্নাকাটি করলে কান্নাকাটি বন্ধ করানোও হয়ে যায় ভীষণ মুশকিল। তার সাথে বাড়ন্ত জেদ, এই সমস্ত কিছু কি করে সামলাচ্ছি সেটাও শেয়ার করব। তার সাথে সাথে ঘুরতে যাওয়ার জন্য প্যাকিং শুরু হয়েছে। কৃষু বাবার জীবনের প্রথম এক্সাম ছিল আজ। সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দেখতে আশা করছি তোমাদের মন্দ লাগবে না। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে। কৃষুবাবুকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য, আর 5 মিনিট হাতে ছিল, তো আমিও টিফিন বক্সটা প্যাক করতে রান্নাঘরে গিয়েছিলাম। আর সেই 5 মিনিটের মধ্যেই তোমাদের কৃষুবাবু অবস্থা করেছে দেখো। বাজিটা হাতের সামনে পেয়েছে, মানে ওই আলু বোম জাতীয় একটা ছোট্ট ছোট্ট বোম পাওয়া যায়, সেগুলো ফাটিয়ে হলের অবস্থা খারাপ করে দিয়েছে। ঠাকুর নমস্কার করে বেরিয়েছে কৃষু। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আবার কৃষুবাবুর লাইফের প্রথম এক্সাম। আজকে ইংলিশ আছে, তো এক্সাম দেওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছে। তবে ওর কাছে এক্সামের মানে স্পেশাল কিছুই নয়। এক্সাম মানেটাই কি ও জানে না হয়তো, ওর কাছে নর্মাল দিনের মতনই। তবে আমরা যেহেতু বড়, আমরা বুঝি এক্সাম মানেটা কি। তাই বাবা মা হিসেবে ছেলের লাইফের প্রথম এক্সাম নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। কতটা কি লিখতে পারবে কি জানি, তবে এক্সপেকটেশন কিছুই নেই। বাচ্চা মানুষ, এক্সামটা অ্যাটেন্ড করবে, কিছু একটু লিখতে পারলেই হবে, কোনো অসুবিধা নেই। এখন ধীরে ধীরে শেখার বয়স, শিখে নিতে পারলেই হবে। ওকে স্কুলে ছেড়ে আমি বাড়ি চলে এসেছি। আর বলো না, বেশ বিগত 15-16 দিন যাবৎ আমি যে কী পরিমাণে অসুস্থ, মানে সেটা বলার মতন না। বিগত 6-7 মাস ধরেই না আমার শরীরের কন্ডিশন মানে কখনো ভালো থাকছে, কখনো খারাপ। এই রোগ, না হলে ওই অসুবিধা, এই নিয়ে চলছে জীবন। তো এই 2-3 দিন আগে ব্লাড টেস্ট করিয়েছি, ফাইনালি ডাক্তার দেখিয়েছি যে এত পরিমাণে দুর্বলতা কেন থাকছে আমার। খাওয়া দাওয়া তো খাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও ভীষণ পরিমাণে দুর্বল। দেখা গেছে আমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কম, ব্লাড প্লেটলেট অনেকটা কমে গেছে। তার সাথে সাথে ভিটামিন B12-এর অভাব রয়েছে, মানে নানান রোগে জর্জরিত। ভীষণ পরিমাণে দুর্বল লাগে, ভীষণ পরিমাণে ক্লান্তি আসে। তাই কৃষুর বাবা যথাসাধ্য চেষ্টা করছে আমাকে সুস্থ করে তোলার, যাতে করে আমি আবার এনার্জি নিয়ে সবটা একা হাতে সামলাতে পারি। ওখানে ও রান্নাবান্না করছে, ও আবার অফিস বেরোবে, একটু ঘুগনি মতন বানাচ্ছে, আর লুচিটা আমি বানিয়ে নেব। এবার আমি অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছে না বসে থেকে থেকে। ওর বাবা না করছিল যে কিছু করতে হবে না, একটু শুয়ে বসে থাকো, শরীরে এনার্জি চলে আসুক তারপর করো। কিন্তু তাও ঘর একেবারে নোংরা রাখতেও তো ভালো লাগে না বলো। তাই আর কি, ও রান্না করার সময়টায় আমি খানিকক্ষণ বসে থাকলাম, তারপর হাতে হাতে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের তো এমনি টোনাটুনি সংসার, সেরকম একটা কাজ থাকার কথা নয়, কিন্তু বাড়িতে যে ওই যে টডলার বাচ্চাটি রয়েছে, সে তো ঘর দুয়ার এলোমেলো করেই। বহুদিন ধরে এখানে একটা কাজের লোকের সন্ধান করছি, যে আবার হাতে হাতে কিছু কাজ করে দিতে পারবে। তবে এখানে কাজের লোক খোঁজাটাও একটু মানে অসাধ্য সাধনের মতন ব্যাপার। কারণ প্রথমে তাদের অনেক রকমের ডিমান্ড থাকে। অনেকেই জিজ্ঞেস করা হয়েছে, আমাদের শুধু বাসন ধোয়ার লোকটা দরকার ছিল। বাসন ধোবে না, বাসন ধোয়ার সাথে সাথে যদি ঘর ঝাড়ু পোছার কাজ করানো হয় তবে গিয়ে কাজটা করবে। তারপর মাইনার পরিমাণটা অনেকটাই বেশি মনে হয়েছে। তাদের ছুটি নিয়ে আমাদের মতামতের একটুখানি তফাৎ থাকছে, এই কারণেই কাজের লোক আর ঠিক করা হয়নি। যাক গিয়ে ঘরের কাজকর্ম সেরে আমি কৃষুবাবুকে নিয়ে এসেছি স্কুল থেকে। অনেক দিন পরে ছেলেটা আমার বায়না ধরেছে, মা আজকে একটু পার্কে আমাকে খেলতে দাও। আমিও আর না করিনি। এই বিগত অনেক দিন যাবৎ এত অসুস্থ ছিলাম, ওকে খেলার সময় দিতে পারিনি, নিজেও খুব একটা খেলতে পারিনি ওর সাথে। তাই আজকে নিয়ে এসেছি পার্কে, একটু খেলে নিক, তারপর বাড়ি নিয়ে যাব। রাতে আমার প্রপার ঘুম হচ্ছে, অনেকটা টাইম ঘুমাচ্ছি, কিন্তু তারপরেও ঘুম থেকে ওঠার পরে একটা ক্লান্তি থাকে। বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ কাজ করতে পারি না, ভীষণ মনে হয় হাত পা ভেঙে চুরে নিয়ে আসবে। কৃষু আবার দৌড়ে এসে আমাকে ওর হাতে কয়েকটা স্টার আঁকা দেখলাম, সেটা দেখাচ্ছে। ওকে নাকি ম্যাম আজকে স্টার দিয়েছে, হাতে ট্রফি এঁকে দিয়েছে। বাচ্চারা ছোট ছোট জিনিসে কি খুশি হয় বলো, আর ওদের এই খুশি মুখটা দেখলেই তো আমাদের দিনটা ভালো হয়ে যায়। এবার বাড়ি যেতে হবে। হাত ধরে নিয়ে গুটি গুটি পায়ে গল্প করতে করতে বেরোচ্ছি। হঠাৎ করে কি মর্জি হয়েছে, আমার হাত ছাড়িয়ে নিয়ে ছুটতে পালিয়েছে রাস্তার দিকে। কি যে ভয়ঙ্কর বিপদ হতে পারতো, ভগবানের আশীর্বাদে থামিয়ে নিতে পেরেছি ওকে। তারপর একটু বকাও দিয়েছি, কারণ মাঝে মাঝে বকা দেওয়াটাও ভীষণ পরিমাণে জরুরি হয়ে যায়। কান্নাকাটি করছিল, তারপর নিজের মাথা শান্ত রেখে ওকে বোঝানোর চেষ্টা করেছি যে কি কি হতে পারতো। ওকে কেউ তুলে নিয়ে যেতে পারতো, হয়তো ওর ব্যথা লাগতে পারতো, রক্ত বেরোতে পারতো, গাড়ির সামনে চলে আসতে পারতো। ওর মতন করে বোঝানোর চেষ্টা করেছি, নিজের মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু এদিকে আমার বুক ধুকধুক ধুকধুক করছিল যে আজকে হয়তো বড়সড় একটা বিপদ হয়ে যেতে পারতো। তবে আজকে বুঝতে পারছি আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে ওকে নিয়ে যখন রাস্তায় বেরোবো সেই সময়। টডলার বাচ্চার মায়েরা বাবারা একমত হবে আমার সাথে, এই সময় বাচ্চাদের জেদ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর বাচ্চারা এই সময় নিজেদেরকে ভীষণ বড় মনে করতে শুরু করে। ওরা ভাবে বড়দের সাহায্য ছাড়াই ওরা সব কাজ একা একা করতে পারবে, ভীষণ পরিমাণে স্বাধীনতা পছন্দ করে। তাই আর কি হাত না ধরে হাঁটার একটা টেন্ডেন্সি এই সময় বাচ্চাদের মধ্যে দেখা যায়। ওরা তো ছোট, ওরা তো বুঝবে না, মারধর করে বোধহয় খুব একটা লাভ হবে না, বরং শান্ত মাথায় ওদেরকে বোঝাতে
শেখাতে হবে, আর আমাদেরও আরও বেশি সতর্ক থাকতে হবে। আর শোনো মাম্মা, প্রমিস করো, আমি দেখো সন্ধেবেলায় পার্কে নিয়ে যাব, ঠিক আছে, ম্যাঙ্গো পার্কে নিয়ে যাব। শোনো আমার কথা, শোনো শোনো, কিন্তু প্রমিস করতে হবে তুমি হাত ছেড়ে পালাবে না, তাহলে আমি নিয়ে যাব না। থাক না, কান্নাকাটি করলে কি হচ্ছে, প্রমিস করতে হবে। আসো, বলো হাত ছাড়বো না মাম্মা। থাক, আমিও তাহলে নিয়ে যাব না। ওই প্যান্টের অবস্থা দেখো কি করেছে। এই যে জেদ করছিল, এই জেদটাকে মেনে নিলেই সারা জীবন জেদ করতে থাকবে বলে আমার মনে হয়, তাই মাঝে মাঝে কাঁদতে দিই। কাঁদতে কাঁদতে ঠিক চুপ হয়ে যায়, আবার নিজের ভুল বুঝতেও পারে। मम्मा पापा क्या लेके आसे? पापा क्या लेके आओ से? अच्छा, अर्धेक हिंदी अर्धेक गुजराती। पापा क्या लेके आओ से? पापा शाम को पता नहीं क्या लेके आएंगे गिफ्ट लेके आएंगे, ठीक है। ওই বাড়িতে আসার সাথে সাথেই সাইকেল এই ঘরে চলে এসছে। এখন সাইকেল নিয়ে দৌড়োদৌড়ি চলবে। চলো জামা প্যান্টটা চেঞ্জ করে নাও বাবা, তারপর স্নান করতে হবে। এই আবার কি? আগে যেরকম কৃষ্ণ স্কুলে যাওয়ার আগে শুধু দুধ কিংবা দুধের মধ্যে প্রোটিন পাউডার দিয়ে খেয়ে যেত, এখন সেটা একদম করে না। এখন ওকে ভারী খাবার খাইয়েই আমি স্কুলে পাঠাই। যেরকম আজকে সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কুমড়ো সেদ্ধ ভাত দিয়ে বাটার দিয়ে খেয়ে গেছে, তাই আর কি এই সময় খুব একটা খিদেও থাকে না। আবার টিফিনেও রুটি তরকারি দিয়েছিলাম, সেটাও খেয়েছে। স্কুল থেকে এসে রুটি ঘুগনি খেলো, একটু কলা দিয়েছিলাম, পেয়ারা খেলো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কৃষ্ণর বাবা সকালবেলায় মোটামুটি রান্নাবান্না করেই রেখে গেছে। আজকে আবার ওর একটা অফিস কালিগ আমাদের বাড়িতে আসবে বলে কথা হয়ে রয়েছে, তো তার জন্যই রান্নাবান্নাটাকে আমি একটু গুছিয়ে সুন্দর করে নিচ্ছি, যাতে করে উনি আসলেই আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারি। ওই কৃষ্ণর বাবা তো তরকারি ডাল এগুলো বানিয়ে রেখে গেছিলো, আমি গরম গরম ভাত বানিয়েছি, রুটিটা বানিয়ে নিয়েছি, তার সাথে একটু ছাঁচ বানিয়েছি, স্যালাডগুলো কেটে নিয়েছি। যে আসছে সে আবার জৈন ধর্মের মানুষ, ওরা আবার মাছ মাংস ডিম খায় না, আবার অনেক সবজিও খায় না শুনেছি। তবে এই যে ভাইয়াটা আমাদের বাড়ি আসছে, সে পেঁয়াজ রসুনটা খায়, তাই আর কি পেঁয়াজ রসুন রান্না করেই সমস্ত কিছু রান্নাটা করেছি। আলু বেগুনের তরকারি, ডাল, রুটি, ভাত, স্যালাড, ছাঁচ, এই সমস্ত কিছু আমি রান্না করিনি, মানে কৃষ্ণর বাবা রান্না করেছে, আমি শুধু ওই আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো রান্না করে নিয়েছি। এই যে উনি চলে এসছে, ওদের দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে, তার সাথে সাথে কৃষ্ণবাবু আর আমিও একবারে বসে পড়বো। ও তো বাঙালি নয়, তবে বাঙালি কালচারটা বেশ পছন্দ করে। আর কৃষ্ণর বাবা আমাদের ক্লাবে জগদ্ধাত্রী পুজোর সেই ভিডিওগুলো দেখাচ্ছে ওকে, আর বুঝিয়ে দিচ্ছে যে কখন কি জিনিসটা করা হচ্ছে। ও দেখলাম ভারী আগ্রহ নিয়ে ওই ভিডিওগুলো দেখে চলেছে। ওরা ওইদিকে খাচ্ছে, আমি আর কৃষ্ণ নিচে বসে পড়েছি, কারণ টেবিলে বসে কৃষ্ণ খুব একটা খেতে পারে না, তাই নিচে বসে পড়েছি। আমরাও যেই খাবারটা খাচ্ছি, কৃষ্ণবাবুকেও সেই খাবারটাই দিয়েছি। একটু হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। কৃষ্ণর বাবা তো সমস্তটা করেই দেয়, এখন আমাকে খুব একটা কাজকর্ম করতে দেয় না। ও সবসময় বলে তুমি আগে সুস্থ থাকো, কারণ তুমি সুস্থ না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যায়, তাই তোমার সুস্থ থাকাটা হলো সব থেকে আগে জরুরি। আর আমাকে বকাঝকাও করে যে তুমি নিজের খেয়াল রাখোনি বলেই এই জিনিসটা হয়েছে। যাক গিয়ে খাওয়া দাওয়ার পর ওষুধগুলো ছিল, ওষুধগুলো খেয়ে নিয়েছি। কৃষ্ণর বাবা আবার বিটরুট, আমলকি, তারপর বেদানা মানে আনার দিয়ে একটা জুস বানিয়ে দিল, সেটা খেলাম। আর কৃষ্ণ এদিকে উঠে পড়েছে। দেখা যাক কৃষ্ণর আবার কি ডিমান্ড থাকে। আসলে কৃষ্ণবাবুর তো এখন একটু জেদ বেড়েছে, তাই মাঝে মধ্যে ভীষণ কান্নাকাটি জুড়ে দেয়। দেখি কি এখন ডিমান্ড শুরু করেছে। ও বাবা, দেখলাম ও তো ঘুমায়নি, একদম চোখ বন্ধ করে চুপটি হয়ে শুয়েছিল, আর আমরা ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু একেবারে ঘুমায়নি। দুষ্টুমি, বাড়িতে কেউ একটু ঘুরতে আসলে ওর আর ঘুমাতে মন চায় না। এবার এতটা মানে বাচ্চারা এতটা চালাক হয়, আমরা কল্পনাও করতে পারি না ওরা কতটা বুদ্ধি লাগায়। ও জানে যে মাকে যদি খিদের কথা বলি তাহলে মা বকবে না, এখন ঘুমানোর সময় অন্য যে কোনো কথা বললেই মা বকাঝকা করবে, তাই আর কি বলছে আমার খিদে পেয়েছে, মুঝে প্যাস লাগি হ্যাঁ, মুঝে পানি দে দো, এই করে করে শুয়ে শুয়ে 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা পার করলো। হ্যাঁ, হাসি হাসি হাসি। এখন ওর মন রয়েছে শুধু ওই যে রিকে যে কালেক্টে এসছে ওই ভাইয়াটার দিকে, ওকে চাচু চাচু ডাকে, ওকে চাচু চাচু ডাকে। ওরা গেছে একটু বাইরে কিছু কেনাকাটি করতে, ওর মন আর মানছে না। কি দুষ্টু হয়েছে, কি দুষ্টু হয়েছে। তাহলে চলে আসো, আর শুয়ে থাকতে হবে না, চলে আসো। ওই দেখো বলা মাত্রই দৌড়, ও অপেক্ষা করছিল। বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার হতে চললো। দেখো 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 দেখো, চলো হ্যাঁ, দেখো দেখো দেখো।
ওই রিকির অফিস কালিগ আমাদের এদিকে এসেছিলো কিছু কেনাকাটি করতে, তো ওরা কেনাকাটি করে সন্ধ্যেবেলায় বাড়িতে আসলো। আমি একটু চা বিস্কুট বানিয়ে দিলাম। তারপর দাদাটা যেই না বাড়িতে চলে গেছে, ব্যাস কৃষুর অমনি সে কি কান্না, মানে সেই কান্না যেন থামানোই যাচ্ছে না। এমনিতেও ইদানিং আমি দেখতে পাচ্ছি কৃষুবাবু কান্না করলে থামতে চায় না, মানে কাঁদতে থাকে তো কাঁদতেই থাকে, মানে কান্না থামানো সে এক দুঃসাহসিক ব্যাপার হয়ে গেছে। আর আজকে যেন কান্নার পরিমাণটা অত্যাধিক বেড়েছে, মানে শুধু আবদার করছে ওই কাকুর কাছে যাব, ওই চাচুর কাছে যাব, আমাকে নিয়ে চলো, আমাকে কেন নিয়ে গেল না, আমি যাব, এই নিয়ে কান্নাকাটি শুরু করেছে। দেখা যাক কখন শান্ত করা যায়। এই সময় আমাদের পেরেন্টসদের ধৈর্য রাখাটা হচ্ছে ভীষণ জরুরি। আমি ডাক্তারের সাথেও কথা বলে শুনেছি যে সব সময় জেদকে প্রাধান্য না দেওয়া, শান্ত মাথায় ওদেরকে বোঝানো, কিংবা ওরা যখন নিজে থেকেই শান্ত হবে সেই সময় বোঝানো, এগুলোই একমাত্র কাজ আমাদের। বাড়িতে কেউ একজন আসলে ও এত ভালোবেসে ফেলে যে সে যখন বাড়ি যায় তখন ওর ভীষণ কষ্ট লাগে। আসলে আমাদের এখানে তো খুব লিমিটেড মানুষজন আসে, তো ভীষণ মানে অ্যাটাচড হয়ে যায়, ভীষণ কান্নাকাটি করছে যে চাচু কেন বাড়ি গেল। ও বাড়ি তো যেতে হবে, এই যে আমরা ঘুরতে যাবো, ব্যাগ প্যাক করবো। আয় আমার সোনা রে, আরে কাঁদিস না বাবা, আরে সোনা রে। এখন মানে আমি ডাক্তারকে এটা জিজ্ঞেস করেছিলাম, ইদানিং ভীষণ পরিমাণে ইমোশনাল, মানে ওকে কিছু না করা যাবে না, কিছু বলা যাবে না। কেউ এই যে এরকম চলে গেলে ভীষণ কান্নাকাটি করে, কান্না থামতেই চায় না, মানে একবার কাঁদলে কান্না ওর থামাথামি সিন নেই। তো ডাক্তার বলছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট মাইলস্টোন, ডেভেলপ হচ্ছে, ইমোশন অনেক সময় কন্ট্রোল করতে পারে না। আর টডলারদের এই ধরনের ব্যাপারটা ভীষণ কমন, মানে সব বাচ্চার হয় না, তবে কিছু কিছু বাচ্চার হয় যে ওরা ইমোশনাল, মানে ইমোশন কন্ট্রোল করতে পারে না, কাঁদতে থাকলে কাঁদতেই থাকে। তো কৃষু এখন সেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না বাবা? না না বলে আবরাকাডাবরা, গিলগিলি ছু। অনেক কষ্টে সামলানো গেছে। আবার করো তো আবরাকাডাবরা, ওলে এই হাসি এই কান্না বলে গেছেন শ্রীরাম মান্না। এই যে এত শরীর খারাপ কৃষুবাবুর, যে চারিদিকে কেমন যেন তালমাটাল অবস্থা, আমি নাজেহাল নাজেহাল ফিলিং আসছে আমার। কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগার বিষয় বলি, একটা গুড নিউজ দিই। ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে কলকাতা যাওয়ার, মানে বাংলায় যাওয়ার। এই বছর ভেবেইছিলাম যে যেতে পারবো না, দুর্গাপূজায় যেতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। কৃষুর বাবার ছুটির অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ছুটি স্যাংশন হয়ে গেছে, আর তার সাথে সাথে আমাদের টিকিটটাও হয়ে গেছে। তবে ডাইরেক্ট জানো তো এখান থেকে কলকাতা যাওয়ার কোনো টিকিট পাইনি। এখান থেকে যাব দিল্লি, দিল্লিতে খানিকক্ষণ স্টে করব, আর তারপর ওখান থেকে আমরা যাব শিয়ালদায়, আর তারপর শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আর কোথায় পৌঁছে যাবো চাকদায়, যেখানে আমার জন্মানো বড় হয়ে ওঠা। সেই দিনগুলোর ব্লগগুলো আশা করছি দেখতে তোমাদের ভালোই লাগবে। এই যে ছেলে আর বাবা মিলে খুনসুটি শুরু করে দিয়েছে, আর কথায় কথায় আমরা সুন্দর করে ব্যাগটাও প্যাক করে ফেলেছি। এই বছর তো বেশি জামা কাপড় নেবো না, যেহেতু কালী পুজোর সময় যাচ্ছি, তাই বেশি জামা কাপড় লাগবে না। তবে শীতের কিছু জিনিসপত্র নিয়ে নেবো, যাতে করে কৃষুবাবুর অসুবিধা না হয়। আমাদের সাথে থেকেও দেখতে থেকো ব্লগগুলো, আশা করছি ওই ব্লগগুলো দেখতেও তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও।